নাগরিকতা অর্জনের পদ্ধতি। কোনো দেশের নাগরিকতা অর্জন করতে চাইলে আমার দুইটা উপায় আছে। কয়টা উপায়? দুইটা উপায়। একটা উপায় হলো জন্মগত দিক থেকে, অর্থাৎ তুমি যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করছো, এই জন্য তোমার জন্মসূত্রে তুমি এই দেশের নাগরিক, তাহলে তুমি জন্মসূত্রে নাগরিক হইছো। আরেকভাবে হওয়া যায়, আরেকভাবে কোনটা? সেটা হলো অনুমোদন সূত্রে। সেটা কি? অনুমোদন সূত্রে, অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় যদি তোমাকে অনুমতি দেয় যে তুমি এই রাষ্ট্রের নাগরিকতা পাবে, তাহলে সেটা অনুমোদন সূত্র। এখন এইটা বিস্তারিতভাবে আলোচনা করেছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি যে নাগরিকতা অর্জনের পদ্ধতি দুইটা। কয়টা? দুইটা। একটা হলো জন্মসূত্রে আর একটা হলো অনুমোদন সূত্রে। জন্মসূত্র মানে কি ভাইয়া? তুমি বাংলাদেশে, তোমার মা বাবা বাংলাদেশে তোমাকে জন্মগ্রহণ করাইছে, অর্থাৎ তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো, এই জন্য তুমি বাংলাদেশের নাগরিক হইছো, এই যে না? তাহলে এই যে জন্মগ্রহণের ভিত্তিতে আমরা কোথায় জন্মগ্রহণ করতেছি এই হিসেবে যদি আমরা ধরি, এই হিসেবে নাগরিকতা অর্জন করি, তাহলে সেটা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করা। আর অনুমোদন সূত্রে, অনুমোদন সূত্রটা কি? অনুমোদন সূত্র যেমন মনে করো তোমার বাইরের দেশে এখন যাওয়া দরকার, তোমার যে কোনো কারণে তুমি বাইরের দেশে তোমার থাকা লাগবে, তো সেখানে তুমি পাসপোর্ট ভিসার মাধ্যমে ধরো 4-5 বছর থাকলা একটা মেয়াদ নিয়ে, তার বেশি থাকতে পারবে না। তো সেখানে ফুলভাবে থাকার জন্য তোমাকে কি করতে হবে? সেই দেশের নাগরিকতা অর্জন করতে হবে। এখন এমনি এমনি কি নাগরিকতা দেবে? দেবে না। তো নাগরিকতা, সেখানকার নাগরিকতা অর্জন করতে হলে আমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এই শর্ত কয়টা ভাইয়া? 7টা শর্ত করা 7টা শর্ত। এই 7টা শর্তের মধ্যে যদি কেউ 2 বা 3টা যদি মানে, বা 2টা মানে, বা 3টা মানে, বা যদি একটাও মানে, তাহলে সেই দেশের রাষ্ট্র তাকে নাগরিকতা দিতে পারে। তো ভাই আমরা এখন দেখি যে কোন শর্তগুলো পালন করলে আমরা একটা দেশের নাগরিকতা অর্জন করতে পাবো। তার মধ্যে একটা হলো সেই দেশের নাগরিকতা লাভ করা, সেই দেশের সেই দেশের নাগরিককে বিবাহ করা। অর্থাৎ তুমি যদি অন্য কোনো রাষ্ট্রে গিয়ে সেই দেশের কোনো মেয়েকে বা সেই দেশের কোনো পুরুষকে বিবাহ করো, তাহলে এই বিবাহ করলে তুমি নাগরিকতা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু ভাই আমি আগে থেকে বলছি, যদি তোমার একটা কোয়ালিফিকেশন থাকে, একটা শর্ত তুমি পালন করতে পারো, তাহলে তুমি নাগরিকতা কিন্তু পাবা না। অন্তত 2টা বা 3টা শর্ত তোমাকে পূরণ করতে হবে। তো প্রথম শর্ত কিন্তু সেই দেশের নাগরিককে বিবাহ করা, বুঝছো? আরেকটা কি? সরকারি চাকরি করা। সেই দেশের যে সরকারি যে চাকরি, সেখানে কোনো চাকরিতে তোমাকে মানে সেখানে কোনো চাকরিতে তোমাকে যোগদান করতে হবে। এবং সেখানে চাকরিতে করতে হলে তোমার নাগরিকতা দরকার, তাই না? তো প্রাথমিকভাবে তুমি সেখানে একটা চাকরি পাচ্ছ, তো এক চাকরি পাচ্ছ এবং সে দেশের নাগরিককে বিবাহ করছো, তাহলে এই দুটো শর্ত দেখে ওই দেশের সরকার ভাবতেছে যে এ সরকারি চাকরি তো করবে, আমাদের দেশের কাজ করবে, আবার আমাদের দেশের নাগরিককে বিয়ে করছে, তাহলে এখানে নাগরিকতা দেওয়া যাক, এরকম ভাবে। তো সরকারি চাকরি করতে হবে। 2 করতে হবে সততার পরিচয় দিতে হবে, অর্থাৎ তুমি যে একটা ভালো মানুষ, তুমি যে একটা টেরোরিস্ট নয়, অর্থাৎ তুমি যে একটা মানে জঙ্গিবাদী কোনো গোষ্ঠী না, তুমি যে ওই দেশের কোনো ক্ষতি করবে না, এরকম একটা পরিচয় দিতে হবে যে আমি ভালো মানুষ, সততার পরিচয় দিতে হবে। আর এটা কি? ভাষা জানা। তুমি মনে করো কি এখন চীনে গিয়ে সেখানে নাগরিকতা চাচ্ছ, তো সেখানকার নাগরিকতা যখন চাচ্ছ, তুমি সেই দেশের ভাষাই জানো না। তো ভাষা জানো না, তাহলে নাগরিকতা নিয়ে কি করবা? তুমি ওখানে থাকতে পারবা? তাদের সাথে যদি তুমি কমিউনিকেট করতে না পারো, তাহলে তুমি সেখানে কিভাবে থাকবা, তাই না? তো সেই দেশের ভাষা জানতে হবে। আর একটা কি? সেই দেশে তুমি কোথায় থাকবা? সম্পত্তি কিনতে হবে। তো সম্পত্তি কেনা, তাহলে ভাই একটা সাথে একটা জড়িত, মুখস্থ করার সহজ পদ্ধতি এটা, যে সেখানে বিবাহ করতে হবে। আর বিবাহ করলে কি? সম্পত্তি পাওয়া যাবে। সে ভাষা জানা লাগবে, আবার কি? সততার পরিচয় দিতে হবে, আবার কি? সরকারি চাকরি করতে হবে, তাই না? আর এটা কি? দীর্ঘদিন বাস করা। তুমি যে ভোগ করে সেখানে গেলা, সেখানে গিয়ে তুমি বসবাস করা শুরু করলা, এটা কি? সেখানকে গিয়েই তুমি নাগরিকতা চাইলা, তোমার কি নাগরিকতা দেবে? তুমি তো গেছো কয়দিনের জন্য, তুমি এখানে থাকবা নাকি থাকবা না, সেটা তো তুমি কেউ, ওরা তো জানে না। তো তো তোমাদেরকে দীর্ঘদিন বা কিছুদিন বা বেশি কিছুদিন বসবাস করতে হবে, নাহলে তারা তো বিশ্বাস করবে না যে তুমি এখানে থাকবা, তাই না? তো দীর্ঘদিন বাস করতে হবে। তারপরে সেখানকার সেনাবাহিনীতে যুক্ত করবা, সেখানে সেনাবাহিনীতে যোগদান করতে হবে। তাহলে কয়টা সূত্র ভাই? এক নজরে দেখো, সেই দেশের নাগরিককে বিয়ে করতে হবে। বিয়ে করাটা তো আসলে তোমরা কেউ ভুলবা না, ভোলার কথাও না। তো সেখানকার নাগরিককে বিয়ে করতে হবে, তারপরে সেখানে সরকারি চাকরি করতে হবে, তারপরে সেখানে সততার পরিচয় দিতে হবে, তারপর সেখানকার ভাষা জানতে হবে, তারপরে সম্পত্তি কিনতে হবে,
তারপরে দীর্ঘদিন সেখানে বাস করতে হবে, তারপরে সেখানকার সেনাবাহিনীতে যোগদান করতে হবে। এর মধ্যে 2টা বা 3টা যদি তুমি মানো, তাহলে তোমাকে সেই দেশের নাগরিকতা দিলেও দিতে পারে। সেটা ওই দেশের রাষ্ট্রপ্রধান বা ওই দেশের সরকার প্রধান সেটা নির্ধারিত করবে। ঠিক আছে, আর একটা সত্য আছে, এই সত্য বাদেও যদি কোনো রাষ্ট্রের রাষ্ট্রনায়ক অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি চাই তোমাকে রাষ্ট্রের নাগরিকতা দিবে, তাহলে সে দিতে পারে। তুমি সততার পরিচয় দিলেই সেখানে দেবে। ঠিক আছে, তো মানবিক কারণে দিতে পারে, যেমন বাংলাদেশের যে মানবিক কারণে দিতে পারে। বাংলাদেশেও কত আছে না, আইসে। তো মানবিক কারণে তুমি এখন বিপদে পড়ে আইসো অন্য দেশ থেকে, তোমার কি করবে এখন? তুমি কিছুদিন থাকলা, দীর্ঘদিন বসবাস করতে করতে এখানকার নাগরিকতা হয়ে গেলা। ঠিক আছে, এরকম হয়। আবার আমরা যদি জন্মসূত্রে দেখি, তো জন্মসূত্রে 2টা নীতি। কয়টা? ভালো করে বোঝো। জন্মসূত্রে অর্থাৎ জন্মগ্রহণ করছে এই দেশে, তাই এই দেশের নাগরিক হয়েছে। এই সূত্রে 2টা নীতি। একটা নীতি জন্ম নীতি, একটা জন্ম নীতি, আর একটা কি জন্মস্থান নীতি। তো আমি আগে ভালো করে বোঝাই যে জন্মনীতিটা কি। জন্মনীতি মনে করো তোমার দিয়ে বোঝাই। মনে করো তুমি তুমি তোমার মা বাংলাদেশের বসবাস করে বা বাংলাদেশের নাগরিক, তোমার বাবা বাংলাদেশের নাগরিক। তো তোমার মা বাবা গর্ভ থেকে তুমি যখন মানে জন্মগ্রহণ করছো, সেটা যেখানে হোক না কেন, বাইরে গিয়ে মনে করো তোমার বাবা মা ঘুরতে গেছে আমেরিকা, বা কোথায় ঘুরতে গেছে ভারতে, কোথায় ঘুরতে গেছে, তো সেখানে ঘুরতে গিয়ে যদি জন্মগ্রহণ করেও থাকে, যেহেতু তোমার বাপ মা বাংলাদেশের নাগরিক, তাই তুমি বাংলাদেশের নাগরিক হওয়া। তাহলে জন্মনীতির মূল কথা কি? জন্মনীতির মূল কথা যে সন্তান যেখানে জন্মগ্রহণ করুক না কেন, তার বাবা মা কোথাকার নাগরিক, সেই হিসেবে সে নাগরিকতা লাভ করবে। তার মানে তুমি যেখানে থাকো না কেন, বা যেখানেই হও না কেন, বা যেখানে জন্মগ্রহণ করো না কেন, তোমার বাবা মার পরিচয়ে তুমি যদি বাবা মায়ের নাগরিকতা থেকে যদি তুমি নাগরিকতা লাভ করো, সেটা জন্মনীতি। আর জন্মস্থান নীতি কি? জন্মস্থান নীতি হলো তোমার বাবা মা যে দেশের হোক না কেন, তুমি যে দেশে হবা সেই দেশের নাগরিক, সেই দেশের নাগরিকতা তুমি পাবা। আবার ভালো করে বোঝাই। জন্মস্থান নীতি হলো তুমি যে দেশে জন্মগ্রহণ করবা সেটা তোমার নাগরিকতা, সেখানে তোমার নাগরিকতা দেবে। তুমি যে দেশে জন্মগ্রহণ করবা সেখানকার তুমি নাগরিকতা পাবা। এইটা তাহলে জন্মনীতির মূল কথা হলো তুমি যেখানে জন্মগ্রহণ করো না কেন, তোমার বাবা মার দিক থেকে তোমার নাগরিকতা দেওয়া হবে। আর জন্মস্থান নীতি, স্থান কথা আছে না, এই জন্য তুমি যে স্থানে জন্মগ্রহণ করবা সেখানকার তুমি নাগরিকতা লাভ করবা। তো এবার দেখো জন্মনীতি, আমাদের যে অধিকাংশ দেশ, পৃথিবীর অধিকাংশ দেশে জন্মনীতিতে মানে অর্থাৎ বাচ্চা যেখানে জন্মগ্রহণ করবে সেখানকার বাচ্চা যেখানে জন্মগ্রহণ করুক না কেন, তার বাবা মার নাগরিকতা থেকে তার নাগরিকতা নির্ধারণ করা হবে, তার বাবা মার পরিচয় থেকে তাকে পরিচয় দেওয়া হবে। এইটা হলো জন্মনীতি। তো বিশ্বের অধিকাংশ দেশ এটাই মানে। কিন্তু আমাদের যে আমেরিকা, এই যে গুরুত্বপূর্ণ কিন্তু আমেরিকা আর কানাডা, এই যে বড় বড় 2টা দেশ উত্তর আমেরিকায় যে বড় বড় 2টা দেশ আছে আমেরিকা এবং কানাডা, এরা তোমার জন্মস্থান নীতি মানে, অর্থাৎ তাদের দেশে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে সেখানকার নাগরিক, এটা বলছে, এটাই তারা মানে। আর কানাডাও সেটাই মানে যে তাদের এখানে যে জন্মগ্রহণ করবে সেটার নাগরিকতা সে পাবে, মানে সেই দেশের নাগরিকতা সে বাচ্চাটা পাবে। ঠিক আছে, তো এবার আমরা দেখলাম কি জন্মনীতি, জন্মস্থান নীতি, অর্থাৎ 2টা নীতি আছে। তো এইবার শিখতে হবে যৌথ নাগরিকতা। যৌথ মানে কি? 2 নাগরিকতা মানে তো জানলাম। তো এই দ্বৈত নাগরিকতা কি জিনিস তোমরা একটু মনে করার চেষ্টা করো তো। আমরা দেখলাম কি যে নাগরিকতা পাওয়ার সূত্র না, নাগরিকতা পাওয়ার নীতি কয়টা? 2টা। জন্মসূত্রে নাগরিকতা পাওয়ার নীতি কয়টা? 2টা। একটা জন্মনীতি, একটা জন্মস্থান নীতি। এবার তুমি যদি দেখো যে মনে করো তোমার বাবা এবং মা বাংলাদেশের নাগরিক, ঠিক আছে? তো তোমার বাবা মা কোনো একটা কারণে আমেরিকায় অথবা কানাডায় গেছে, মনে করো। তো আমেরিকায় গিয়ে সেখানে সেখানে একটা সন্তান জন্মগ্রহণ করা হয়েছে, অর্থাৎ সেখানে তাদের একটা সন্তান হয়েছে, ঠিক আছে? তো মনে করো সে একটা সন্তান হয়েছে, তো সেই সন্তানটা কোন দেশের নাগরিকতা লাভ করবে? আমাদের বাংলাদেশ মানে জন্মনীতি, অর্থাৎ বাংলাদেশ মানে জন্মনীতি, তার মানে কি সে বাংলাদেশের নাগরিক হবে। আর আমেরিকার মানে জন্মস্থান নীতি, অর্থাৎ সে জন্মস্থান নীতি অনুসারে আমেরিকার নাগরিকতা পাবে। তাহলে দেখা যাচ্ছে কি ওই বাচ্চাটা একদিকে আমেরিকার নাগরিকতা পাচ্ছে, একদিকে বাংলাদেশের নাগরিকতা পাচ্ছে না?
তো জন্মনীতি নিয়ম অনুসারে আমরা কি পাই? বাংলাদেশের নাগরিক হিসেবে হবে না সে? আর জন্মস্থান নীতি অনুসারে কি হবে? সে যুক্তরাষ্ট্রের অর্থাৎ তোমার আমেরিকার নাগরিক হবে। তো এই ছেলেটা এখন কি কি কোন দেশের নাগরিকতা পাবে? দুটোই পেয়ে যাচ্ছে না? তো দুটোই পাওয়াটা যৌথ নাগরিকতা। তো তোমার যৌথ নাগরিকতা তোমাদের খ নম্বর প্রশ্নে আসে, তখন লিখবা যে একজন নাগরিকের একসাথে দুইটা দেশের নাগরিকতা পাওয়াকে যৌথ নাগরিকতা বলে। এখন এই কারণটা লিখবা কিভাবে? যে যেহেতু জন্মসূত্রে নাগরিকতা পাওয়ার নীতি দুইটা, একটা জন্মনীতি, একটা জন্মস্থান নীতি। জন্মনীতি অনুসারে একটা দেশের নাগরিক হয়, আবার জন্মস্থান নীতি অনুসারে আরেকটা দেশের নাগরিক হয়। মানে যে স্থানে হয়েছে বা যে স্থানে জন্মগ্রহণ করেছে সেই স্থানে নাগরিক হয়। তো এই যেহেতু দুইটা নীতির কারণে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, এই কারণে দ্বৈত নাগরিকতা হয়। তো তোমাদের এখন এই যৌথ নাগরিকতা কিসে লেখা আছে? একই সাথে দুইটা নাগরিকতা অর্জন করাকে যৌথ নাগরিকতা বলা হয়। তাহলে মানে কি? দুইটা নীতির কারণে। কোন কারণে হয়? দুইটা নীতির কারণে হয়। তো এবার সেই বাচ্চাটা কি দুইটা দেশের নাগরিকতা পাবে? আদৌ পাবে না তো। কেন? সে নাগরিক একটা, সে দুইটা দেশের নাগরিকতা কেন পাবে? এখন তারে করবে কি, যে সে যখন প্রাপ্তবয়স্ক হবে, ঠিক আছে, 25 বছর প্রাপ্তবয়স্ক অথবা 18 বছর এরকম প্রাপ্তবয়স্ক হবে, তখন তাকে হয় এই দেশে অর্থাৎ হয় আমেরিকা, না হয় বাংলাদেশ, যে কোনো একটা দেশকে বেছে নিতে হবে। তারপর সে প্রাপ্তবয়স্ক হয়ে যে কোনো একটা দেশের নাগরিকতা তাকে নিতে হবে এবং একটা বাতিল করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা দেখলাম নাগরিকতা অর্জনের পদ্ধতিতে নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবা।